ডিয়ার স্টুডেন্টস, আশা করছি ভালো আছো। আজকে তোমাদের ইংরেজি প্রথম পত্রের ইউনিট 12 লেসন 2 অর্থাৎ যার টাইটেলটা হচ্ছে হোয়াট ইজ কনফ্লিক্ট। তোমাদের কাছে অবশ্যই আশা করছি বই আছে, অর্থাৎ ইংলিশ ফর টুডে বইটা বের করবে, এই প্যাসেজে চলে যাবে। প্যাসেজের টাইটেলটা আমি একটু বলেছি একটু আগে, সেটা হচ্ছে হোয়াট ইজ কনফ্লিক্ট ইউনিট 12 লেসন 2। তো প্যাসেজটা শুরু হয়েছে, প্রথমে প্যাসেজের শুরুতে দুটি ছবি দেখতে পাবে এবং এই ছবিগুলোই কিন্তু প্যাসেজটা সম্পর্কে আমাদের গেস করতে হেল্প করছে। যেমন দেখো যে ফার্স্ট যে ছবিটা তোমাদের আমি দেখাচ্ছি, এটা দেখা যাচ্ছে যে একজন ভদ্রলোক দুইজন লোককে থামানোর চেষ্টা করছে, অর্থাৎ তারা হয়তো কোনো একটা ঝগড়া বিবাদ বা সংঘাতের মধ্যে আছে, সেটা তাদের মধ্যে একটা মিউচুয়াল আন্ডারস্ট্যান্ডিং করা, একটা শান্তি প্রতিষ্ঠা করার চেষ্টা করছে। আর সেই প্রচেষ্টার থেকেই আমাদের আসলে মূলত প্যাসেজটা হচ্ছে কনফ্লিক্ট, অর্থাৎ কনফ্লিক্টের শব্দের শাব্দিক বাংলা অর্থ হচ্ছে সংঘাত। তো প্যাসেজ পড়তে হলে তোমাদের কিন্তু কী করতে হবে, যে ফার্স্ট অফ অল ফর টুডে বই খুলতে হবে, লাইন বাই লাইন আমি পড়বো, শব্দের অর্থগুলো বলবো, অর্থগুলো কিন্তু তুমি লিখে নেবে। এবং এই প্যাসেজের নিচের দিকে দেখো একটা আরেকটা ছবি আছে, বা তুমি দেখবে যে আশেপাশে আরেকটা ছবি আছে। সেই ছবিটা হচ্ছে যেখানে লেখা আছে মে পিস প্রিভেল অন আর্থ। দেখতে পাচ্ছ কিনা দেখো, মে পিস প্রিভেল অন আর্থ। প্রিভেল শব্দের অর্থ হচ্ছে বিরাজ করা, জয়ী হওয়া অথবা বিজয় লাভ করা। এই প্রিভেল মানে যেটা দিয়ে দাঁড়ালো মে প্রিভেল অন আর্থ, অর্থাৎ হচ্ছে যে পৃথিবীতে শান্তি বিরাজ করুক অথবা শান্তির জয় হোক। তো চলো আমরা তাহলে দেখে নিই আমাদের প্যাসেজটা কি আছে এবং প্যাসেজটা আমরা শুরু করি। দেখো প্যাসেজের শুরুতেই স্টার্ট যেভাবে হয়েছে, আমাদের ফার্স্ট লাইনটা হচ্ছে কনফ্লিক্ট ক্যান বি ডেসক্রাইব। নিশ্চয়ই দেখতে পাচ্ছ আমি যেটা বলছিলাম যে লাইন বাই লাইন যেমন পড়ব, পাশাপাশি তোমাদের শব্দের অর্থগুলো যাতে তোমরা ইজিলি করতে পারো সেটা বিষয়ে আমি হেল্প করব। ফার্স্ট লাইন দেখো, কনফ্লিক্ট ক্যান বি ডেসক্রাইবড। সো আমি আগেই বলেছি কনফ্লিক্ট মানে হচ্ছে সংঘর্ষ, আর ডেসক্রাইব এই যে কনফ্লিক্ট শব্দের অর্থ হচ্ছে সংঘর্ষ এবং ডেসক্রাইব শব্দের অর্থ হচ্ছে বর্ণনা করা। অ্যাজ আ ডিসঅ্যাগ্রিমেন্ট, তো আমরা অ্যাগ্রিমেন্ট শব্দের অর্থ কি জানি, যে কোনো কিছু একমত হওয়াকে অ্যাগ্রিমেন্ট বলা হয়, আর ডিসঅ্যাগ্রিমেন্ট হচ্ছে সহমত না হওয়া, অর্থাৎ মতামতের মধ্যে বা মতের মধ্যে বা একটা সিদ্ধান্তের মধ্যে পার্থক্য চলে আসা। এবং গ্রুপস আর ইন্ডিভিজুয়ালস, গ্রুপস মানে হচ্ছে একটা দল, আর ইন্ডিভিজুয়ালস শব্দের অর্থ হচ্ছে কি, ইন্ডিভিজুয়াল শব্দ হচ্ছে ব্যক্তি, একজন ব্যক্তির ক্ষেত্রে বা ব্যক্তিগত বিষয় বা ব্যক্তির ক্ষেত্রে আমরা ইন্ডিভিজুয়াল শব্দটা ইউজ করি। ইন্ডিভিজুয়াল না, শব্দের উচ্চারণটা হচ্ছে ইন্ডিভিজুয়াল। ক্যারেক্টারাইজড বাই অ্যান্টাগনিজম অ্যান্ড হোস্টিলিটি। ক্যারেক্টারাইজ শব্দ অর্থ হচ্ছে বৈশিষ্ট্য, অর্থাৎ কোনো কিছুকে বৈশিষ্ট্য আরোপ করা, বাই অ্যান্টাগনিজম অ্যান্ড হোস্টিলিটি। সো আমি কিন্তু একটু আগে বলেছি তোমরা খাতা কলম নিয়ে প্রস্তুত থাকতে হবে এবং শব্দের অর্থগুলো লিখতে হবে তোমাকে। অর্থ না লিখলে তুমি কিন্তু কোনো প্যাসেজটা যে শেষ হয়ে যাওয়ার পরেও দেখবে যে তুমি বুঝতে পারছো না, কারণ এই অর্থগুলো তোমার আবার লাগবে, অথবা তোমাকে আবার ডিকশনারি কষ্ট করে খুঁজতে হবে। তার চেয়ে বরং আমি বলছি তুমি অর্থ লিখে নাও। অ্যান্টাগনিজম শব্দ অর্থ হচ্ছে বিরোধিতা, বিপক্ষে যাওয়া বা বিরোধিতা। অ্যান্ড হোস্টিলিটি শব্দ অর্থ হচ্ছে, হোস্টিলিটি সরাসরি শাব্দিক অর্থ হচ্ছে শত্রুতা। হোস্টিলিটির আরেকটা অর্থ আছে যার অর্থ হচ্ছে বিরোধিতা করা, শত্রুতা, এবং আরেকটা অর্থ হচ্ছে তোমার বৈরিতা হতে পারে। এটা হচ্ছে বিরোধিতা আর এটা হচ্ছে শত্রুতা বা বৈরিতা। সহজ শব্দ যদি মনে রাখতে চাও তাহলে শত্রুতা। দিস ইজ ইউজুয়ালি ফুয়েল বাই দ্য অপোজিশন। তো প্রথম লাইনটা কিন্তু আমাদের শেষ হয়নি, চলছে, এখানে যে শেষ হলো তার লাইনটা কি দাঁড়ালো, কনফ্লিক্ট ক্যান বি ডেসক্রাইবড অ্যাজ আ ডিসএগ্রিমেন্ট অ্যামং গ্রুপস অর ইন্ডিভিজুয়ালস characterized by antagonism and hostility। অর্থাৎ সংঘাতকে আমরা এমনভাবে বুঝতে পারি বা সংজ্ঞায়িত করতে পারি, যেটা হচ্ছে একজন বা একাধিক ব্যক্তির মধ্যে কোনো একটা বিষয়, এক বা একাধিক বিষয় নিয়ে মতানৈক্য হওয়া, অর্থাৎ সংঘর্ষ হওয়া, যার ফলে তাদের মধ্যে একটা শত্রুতার সৃষ্টি হওয়া, এটা হচ্ছে সংঘাত। দিস ইজ ইউজুয়ালি fueled by the opposition of one party to another। ফুয়েল, এখানে এই যে ফুয়েল শব্দটা দেখতে পাচ্ছ, ফুয়েল শব্দের অর্থটা হচ্ছে
ফুয়েল শব্দটা হচ্ছে ইন্ধন যোগানো। আর আমাকে কি শুনতে পাচ্ছ তোমরা? যদি শুনতে পারো আমাকে একটু কমেন্ট করে জানো যে স্যার আপনাকে শুনতেও পাচ্ছি এবং দেখতেও পাচ্ছি, ক্লিয়ারলি দেখতে পাচ্ছি। আশা করছি ক্লিয়ারলি দেখতে পাচ্ছ। সো যা বলছিলাম, ফুয়েল, ফুয়েল শব্দটার অর্থ হচ্ছে ইন্ধন যোগানো, বা যেটাকে আমরা বাংলায় বলি যে উস্কানি দেওয়া। কোনো কিছুতে উস্কানি দেওয়াকে আমরা এই ফুয়েল শব্দটা ব্যবহার করি। বাই দ্য অপোজিশন অফ ওয়ান পার্টি টু অ্যানাদার, এবং এক পার্টি থেকে অন্য পার্টিতে, অর্থাৎ একটা দল থেকে অন্য দলের সাথে বা একটা সংগঠনের থেকে অন্য সংগঠনের সাথে সংঘর্ষ কীভাবে সৃষ্টি হয়? তাদের যখন মতের অমিল হয়, ওয়ান পার্টি টু অ্যানাদার ইন অ্যান অ্যাটেম্প টু রিচ অ্যান অবজেক্টিভ, একটা অ্যাটেম্প টু রিচ অ্যান অবজেক্টিভ। তো পরের অংশটা দেখার জন্য আমি একটু করছি। রিচ অ্যান অবজেক্টিভ different from that of the other party, অর্থাৎ একটা পার্টি থেকে, অর্থাৎ একটা দল থেকে আরেকটা দলের মধ্যে অবশ্যই চিন্তাভাবনা বা মতের অমিল থাকবেই। এই যে মতের অমিল থাকা, এটা কিন্তু এই দুইটা পার্টির মধ্যে সংঘর্ষ হওয়ার অন্যতম কারণ। আমরা যদি আমাদের দেশের প্রধান দুইটা রাজনৈতিক দলের কথা ভাবি, তাদের উভয়ের মতাদর্শের, অর্থাৎ আওয়ামী লীগ এবং বিএনপি উভয়ের মতাদর্শের কিছু তো পার্থক্য আছে, তাই না? এবং যেহেতু তারা বিরোধী দল, তারা একে অন্যের গঠনমূলক বিরোধিতা বা সমালোচনা করবে, এটাই স্বাভাবিক। তো এই যে তাদের পার্থক্য, অর্থাৎ পার্টিতে পার্থক্য, এটা যেমন স্বাভাবিকভাবে থাকবে, আবার পাশাপাশি এটা সংঘর্ষের বা একটা সংঘাতের কারণ হয়ে দাঁড়াতে পারে। দিস এলিমেন্ট ইনভলভ, এই যে এলিমেন্টটা, অর্থাৎ এই যে আমরা বলছি যে তোমার সংঘাত, দিস এলিমেন্ট ইনভলভ ইন দ্য কনফ্লিক্ট হ্যাভ ভ্যারিড সেটস অফ প্রিন্সিপালস, অর্থাৎ এই যে তোমার কনফ্লিক্টটা হয়, কেন হয়? অর্থাৎ ভ্যারিড সেটস অফ প্রিন্সিপাল থাকে, অর্থাৎ নীতি। প্রিন্সিপালস মানে হচ্ছে এখানে নীতি। প্রিন্সিপাল বানান আমরা অধ্যক্ষ বানান PRINCIPAL লিখি, তাই না? আর এখানে কিন্তু প্রিন্সিপাল বানানটা দেখতে পাচ্ছ কিনা? এখানে প্রিন্সিপাল বানানটা কি দেখতে পাচ্ছ? দেখছি। এই যে প্রিন্সিপাল বানানটা নিশ্চয়ই দেখতে পাচ্ছ। প্রিন্সিপাল শব্দের বানানটা দেখো, PRINCIPLES। এই প্রিন্সিপাল শব্দের অর্থ হচ্ছে নীতি। আর আমরা যে আরেকটা প্রিন্সিপাল জানি PRINCIPAL, তার মানে হচ্ছে অধ্যক্ষ, অর্থাৎ কলেজের প্রধান বা অধ্যক্ষ, তাকে আমরা প্রিন্সিপাল PAL ইউজ করি। প্রিন্সিপাল অ্যান্ড ভ্যালুজ হচ্ছে মূল্যবোধ। অ্যান্ড অ্যালোয়িং আ কনফ্লিক্ট টু অ্যারাইজ, এবং এইভাবেই একটা কনফ্লিক্টের সৃষ্টি হয়, এভাবে একটা কনফ্লিক্ট সৃষ্টি হয়। আচ্ছা, রাফসান মমিন বলছে স্যার পেজ নাম্বার কত? পেজ নাম্বার বলাটা একটু টাফ, কারণ হচ্ছে যে নতুন বই পুরাতন বই একটা ব্যাপার আছে। এই বছর নতুন বই প্রিন্ট হয়েছে, আশা করছি তোমরা অনেকেই আবার নতুন বই কিনেছো, আবার অনেকেই আছে পুরনো বইটাই ব্যবহার করছো, সেক্ষেত্রে পেজ নাম্বার ভ্যারি করতে পারে। তোমরা যদি একটু এসে যাও, সূচিপত্রে যাও, তাহলে দেখতে পাবে এটা ইউনিট 12 লেসন 2-তে আছে, যার টাইটেলটা হচ্ছে, যদি ইউনিটটা এদিক ওদিক হয় তার টাইটেলটা হচ্ছে হোয়াট ইজ কনফ্লিক্ট। ঝটপট বের করে ফেলো। প্যাসেজের নেম কি? প্যাসেজের নাম হচ্ছে হোয়াট ইজ কনফ্লিক্ট। রাফসান মমিন শুনতে পাচ্ছ? হোয়াট ইজ কনফ্লিক্ট। আমরা কিন্তু অলরেডি একটা প্যারা পড়ে ফেললাম, তুমি এখনো প্যাসেজ খুঁজে পাচ্ছ না? প্যাসেজটা একটু খোঁজার চেষ্টা করো। সো যা বলছিলাম, দ্বিতীয় অংশের যে ব্যাপারটা দাঁড়ালো, কি বললাম যে দুইটা পার্টির মধ্যে তো মতানৈক্যের পার্থক্য হবেই, এটা একটা সংঘাতের কারণ। দ্য এলিমেন্ট ইনভলভ, এই যে যেই সকল কারণে, যেই সকল উপাদানের কারণে এই যে নিজেদের মধ্যে বা পার্টির মধ্যে সংঘর্ষ হয়, সেটা হচ্ছে সেট অফ বিলিফস, প্রিন্সিপালস অ্যান্ড ভ্যালুস, অর্থাৎ বিশ্বাসের যে একটা নৈতিকতা, অর্থাৎ নৈতিকতা এবং মূল্যবোধের মধ্যে একটা পার্থক্য থাকে। তার দলে দলে, ব্যক্তিতে ব্যক্তিতে, সমাজে সমাজে, সংগঠনে সংগঠনে মূল্যবোধ এবং নীতির মধ্যে একটা পার্থক্য থাকবে। দ্যাট অ্যালোস এ কনফ্লিক্ট টু অ্যারাইজ, এবং ওইটাই কনফ্লিক্ট তৈরি করে নিজেদের মধ্যে। তাজুল ইসলাম থ্যাংক ইউ জানিয়েছে, ওয়েলকাম তাজুল, এবং আরও অনেকে আছে, সবাইকে ওয়েলকাম জানাচ্ছি।
আমরা কনফ্লিক্ট পড়ছি অলরেডি। ফার্স্ট প্যাসটা আমরা মানে প্রথম অংশটা শেষ করেছি, তোমরা দেখতে পাচ্ছ। তোমাদের জন্য আবার একটু প্রথম যারা এখন জয়েন করলে তাদের জন্য প্রথম অংশটা আমরা রিভিউ করছি। কনফ্লিক্ট ক্যান বি ডিসক্রাইব অ্যাজ আ ডিসএগ্রিমেন্ট এমন গ্রুপস অর ইন্ডিভিজুয়ালস। অর্থাৎ কনফ্লিক্ট বলতে, সংঘাত বলতে এমন একটা মতনৈক্য বোঝায় যেটা একটা গ্রুপ, একটা দল অথবা একটা ব্যক্তির মধ্যে হতে পারে। ক্যারেক্টারাইজড বাই অ্যান্টাগনিজম অ্যান্ড হস্টিলিটি, অর্থাৎ যার মূল বৈশিষ্ট্যগুলো হচ্ছে তোমার বিরোধিতা এবং বরিতা একটা বা শত্রুতা ভাব। This is usually fueled by the opposition of one party to another in an attempt to reach an object different from that of the other party. বলছে যে এটা এক পার্টি থেকে আরেক পার্টির মূল্যবোধের পার্থক্যের জন্যই কিন্তু তাদের মধ্যে সংঘর্ষটা সৃষ্টি হয়। এবং এই প্যারার লাস্ট লাইনটা বলছে, দ্য elements involved in the conflict have varied sets of principles and values, thus allowing a conflict to arise. এবং এইভাবেই অর্থাৎ একটা দলে দলে সংগঠনে যখন তোমার মূল্যবোধের, নৈতিকতার, বিশ্বাসের, আদর্শের পার্থক্য হয় তখনই কিন্তু তাদের মধ্যে একটা সংঘর্ষ সৃষ্টি হয়। স্টুডেন্টস, এই ছিল আমাদের প্রথম অংশ প্যাসেজের। আমরা প্যাসেজের দ্বিতীয় অংশে চলে যাই এবং আশা করছি তোমরা দ্বিতীয় অংশটা দেখতে পাচ্ছ। এবং আশা করছি সবাই কিন্তু নিশ্চয়ই বই নিয়ে বসে আছো বা বইয়ের সাথে মিলাবে লাইনগুলো, তাহলে তোমাদের কিন্তু সুবিধা হবে। সো ফার্স্ট এখানে সেকেন্ড পোর্শনের অংশটা দেখো। কনফ্লিক্ট ক্যান বি ডিফাইন্ড ইন মেনি ওয়েজ। ডিফাইন বলতে এখানে বলতে পারো যে বর্ণনা করা বা ভাগ করা। কনফ্লিক্টকে, সংঘর্ষকে বা সংঘাতকে অনেকভাবেই ব্যাখ্যা করা যায়, বাট ওয়ান অফ দ্য simplest is that it pertains to the opposing ideas. অর্থাৎ কনফ্লিক্ট তো, অর্থাৎ সংঘর্ষ তো বিভিন্ন কারণে হতেই পারে। মানে ব্যক্তিতে, সমাজে বা সংগঠনে বা দলে দলে কনফ্লিক্ট হতেই পারে, কিন্তু বলছে যে কনফ্লিক্ট হওয়ার সবচেয়ে যে প্রধান কারণটা কাজ করবে সেটা হচ্ছে অপোজিং আইডিয়াস অ্যান্ড অ্যাকশনস। অর্থাৎ অন্যের যে আইডিয়া, সেই ধারণার সাথে বা তার আইডিয়ার সাথে আরেকজনের মতের মিল না হওয়া বা আরেকটা দলের মতের মিল না হওয়া, অ্যান্ড অ্যাকশনস অফ ডিফারেন্ট এন্টিটিস। এবং ডিফারেন্ট এন্টিটিসে তারা অ্যাকশন করবে। অর্থাৎ একটা দল যেভাবে কাজ করবে, একটা নির্দিষ্ট কাজে একটা দল যেভাবে করবে বা একজন ব্যক্তি যেভাবে করবে, আরেকজন ব্যক্তি বা একটা দল সেভাবে নাও করতে পারে। এই যে তাদের যে কাজের মধ্যে পার্থক্য হবে, দ্যাট মিনস অ্যাকশন, এটাও একটা কনফ্লিক্টের কারণ। রেজাল্টিং ইন অ্যান অ্যান্টাগনিস্টিক স্টেট। এবং ফলে কি হচ্ছে, একটা অ্যান্টাগনিস্টিক স্টেট হচ্ছে। অ্যান্টাগনিস্টিক স্টেট মানে হচ্ছে শত্রুভাবাপন্ন একটা স্টেট হচ্ছে। অর্থাৎ দুইটা দল, ধরো একটা রাজনৈতিক দলের কথা ভাবো, দুইটা প্রধান বিরোধী দল বা একটা সরকার দল বা বিরোধী দল, দুইটা দল যে মিলেমিশে একটা রাষ্ট্র পরিচালনা করবে এমন না হয়ে বরং হয়ে যাচ্ছে কি, একে অন্যের বিরোধিতা করছে, তাদের মতাদর্শের সাথে অন্যের মতাদর্শ মিলছে না, এবং ফলে কি হচ্ছে, একটা শত্রুভাবাপন্ন পরিবেশে বা পরিস্থিতি সৃষ্টি হচ্ছে। অর্থাৎ একে অন্যের কি হয়ে যাচ্ছে, একে অন্যের শত্রু হয়ে যাচ্ছে। স্টুডেন্টস, এই ছিল সেকেন্ড পার্ট। আমি সেকেন্ড পার্টটা আবার একটু রিভিউ করছি তোমাদের সুবিধার জন্য। এবং পুরো যারা ভাবছো যে স্যার প্যাসেজটা তো একটু কঠিন লাগছে, ঠিক ভালোমতো বুঝতে একটু সমস্যা হচ্ছে, প্রবলেম নাই, আমি পুরো প্যাসেজ শেষ হলে তোমাদের আবার রিভিউ করে দেবো। অর্থাৎ পুরো প্যাসেজটা আবার একটু বাংলা বলে দেবো যাতে পুরো প্যাসেজের থিমটা বুঝতে তোমাদের সুবিধা হয়। সো এই অংশে কি ছিল, কনফ্লিক্ট ক্যান বি ডিফাইন্ড ইন মেনি ওয়েজ। বলছে যে কনফ্লিক্টকে অনেকভাবেই আমরা বুঝতে পারি বা ডিফাইন করতে পারি। ওয়ান অফ দ্য সিম্পলেস্ট ইজ দ্যাট, এবং এর মধ্যে সবচেয়ে সহজ যে ব্যাপারটা সেটা হচ্ছে যে ইট পার্টেন্স টু দ্য অপোজিং আইডিয়াস। ইটস পার্টেন্স টু দ্য অপোজিং আইডিয়াস। অর্থাৎ পার্টেন শব্দ, যদি তুমি মনে করো যে স্যার পার্টেন শব্দ অর্থটা কি, পার্টেন শব্দ অর্থ হচ্ছে অধিকার আরোপ করা। অর্থাৎ প্রত্যেকে তার দলের প্রতি বা তার নিজের একটা অবস্থানের জন্য একটা অধিকার অর্জন করে, সেই অধিকারের জন্য আবার একটা নিজেদের মধ্যে সংঘর্ষ বা লড়াই বা মতনৈক্য হতে পারে। পার্টেন্স টু দ্য অপোজিং আইডিয়াস, এবং সেই অধিকার নিয়ে তারা অন্যের আইডিয়াকে অপোজিট করে। এবং এটা এমন না যে সে একটা বিরোধী দলকে অপোজ করছে, অর্থাৎ বিরোধী করছে, সে এমন হতে পারে নিজেদের মধ্যে, অর্থাৎ দলীয় সংঘর্ষ যেটা হয় বা দলীয় মতনৈক্য, অর্থাৎ নিজের দলের মধ্যেও তার
মতের অনৈক্য হতে পারে। কেন? কারণ আইডিয়া তো ম্যান টু ম্যান ভ্যারি করে, প্রত্যেকটা মানুষের একটা নিজস্ব ওপিনিয়ন থাকে, তাই না? তাই তার নিজের দলের মধ্যেও কিন্তু মতের অনৈক্য হতে পারে। অ্যান্ড অ্যাকশনস অফ ডিফারেন্ট এন্টিটিস, ফলে বিভিন্ন এন্টিটিসের শব্দের অর্থ কিন্তু আমি বলেছি। এন্টিটিস শব্দের অর্থ হচ্ছে অস্তিত্ব। কি বললো যে অ্যান্ড অ্যাকশন অফ ডিফারেন্ট এন্টিটিস রেজাল্টিং ইন অ্যান অ্যান্টাগনিস্টিক স্টেট, অর্থাৎ যার ফলে একটা শত্রুভাবাপন্ন একটা পরিবেশ পরিস্থিতি বা একটা স্টেট, একটা রাজ্য বা রাষ্ট্রে একটা শত্রু ভাব অবস্থায় পরিণত হয়। সো আমরা এই পর্যন্ত কী পেলাম যে নিজেদের মধ্যে যদি মতের অনৈক্য তো প্রত্যেকটা ব্যক্তির থাকবে, যদি সেটা নিজেদের মধ্যে অ্যাডজাস্ট করে না নেওয়া যায় তাহলে কিন্তু এটা একটা দলের মধ্যে এবং নিজেদের মধ্যে বড় রকম সংঘর্ষের সৃষ্টি হতে পারে। তো আমরা চলো দেখি যে নিচের অংশে কি আছে। নিচের অংশে বলছে কনফ্লিক্ট ইজ অ্যান ইনএভিটেবল পার্ট অফ অল অফ আস। বলছে যে কনফ্লিক্ট হচ্ছে আমাদের সকলের মধ্যে একটা অন্যতম অংশ। লাইনটা ধরি আমরা তাহলে। কি বলছে যে কনফ্লিক্ট ইজ অ্যান ইনএভিটেবল পার্ট অফ লাইফ। বলছে কনফ্লিক্ট জীবনের একটা গুরুত্বপূর্ণ অংশ। আমরা তো প্রথমে ভেবেছিলাম যে কনফ্লিক্টটা সংঘর্ষটা সবসময় একটা নেগেটিভ ব্যাপার, তাই না? কিন্তু এখানে বলছে কি যে সংঘর্ষ বা এই যে সংঘাত, এই সংঘাতটা প্রত্যেকটা মানুষের জীবনে একটা অনিবার্য অংশ। ইনএভিটেবল মানে হচ্ছে ইনএভিটেবল মানে হচ্ছে অনিবার্য, অর্থাৎ প্রত্যেকটা মানুষের জীবনের এটা হবেই হবে। সেটা কিভাবে? যেমন দেখো যে তুমি একটা কিছু কিনতে গিয়েছো, ধরো শপিং করতে গিয়েছো, একটা কিছু কিনতে গিয়ে তোমার এখন পছন্দের মধ্যে হেরফের হচ্ছে যে এই কালারটা এটা নিব না ওইটা নিব, ডিজাইনটা এটা নিব না ওইটা নিব, না এই দোকান থেকে নিব না ওই দোকান থেকে নিব। এই যে নিজের মধ্যে একটা সংঘর্ষ হচ্ছে, কিন্তু এটা কিন্তু একটা সংঘাত, এটা ভালো দিকে সংঘাত, ঠিক আছে? এর ফলে কি হবে? তুমি একটা ভালো ডিসিশন নিবে। আবার একটা কাজের ক্ষেত্রে যেটা হয় যে আমি এই কাজটা কি করব কি করব না, বা করলে কি হবে বা না করলে কি হবে, এই যে সংঘাত যে হচ্ছে, অর্থাৎ প্রতিটা সময় প্রতিটা মুহূর্তেই আমাদের মধ্যে কিন্তু একটা সংঘাত সবসময় কন্টিনিউ হচ্ছে। প্রত্যেকটা মানুষ প্রত্যেকটা কাজের ক্ষেত্রে কিন্তু সে নিজেকে সংঘাতের মধ্যে খুঁজে পায়। অর্থাৎ এই যে সংঘাতটা এটা আমাদের জীবনের সেই জন্য এখানে বলছে যে কনফ্লিক্ট হচ্ছে, সংঘাত হচ্ছে আমাদের জীবনের একটি অবিচ্ছেদ্য অংশ, অনিবার্য অংশ। অল অফ আস পসেসেস আওয়ার ওন ওপিনিয়ন। ওপিনিয়ন মানে হচ্ছে মতামত, আর প্রত্যেকেরই আমাদের নিজস্ব একটা মতামত আছে। আমাদের প্রত্যেকেরই লাইফ সম্পর্কে একটা আলাদা ভিউ আছে। প্রত্যেকেই আমরা নিজেদের ভালো মন্দ সম্পর্কে অকিবহাল, অর্থাৎ আমার নিজের ভালোটা তো নিজে ভালো বুঝি, তাই না? তো সেটাই বলছে যে আমাদের প্রত্যেকেরই একটা নিজস্ব মতামত আছে, আইডিয়া আছে, ধারণা আছে কোনো ব্যক্তি বা কোনো স্থান বা কোনো জায়গা বা কোনো বস্তু সম্পর্কে। অ্যান্ড সেটস অফ বিলিফস, এবং নিজেদের একটা নিজস্ব বিশ্বাস আছে যে এই জায়গাটা এরকম হতে পারে, এই মানুষটা এরকম হতে পারে, বা এইখানে এরকম। এই যে একটা নিজস্ব বিলিফ, এই বিলিফটা কিন্তু ম্যান টু ম্যান ভ্যারি করবে। অর্থাৎ তোমার বিশ্বাসের সাথে আরেকজনের বিশ্বাস মিলবে না, তোমার মতামতের সাথে আরেকজনের মতামত মিলবে না, তোমার যে আইডিয়া আছে সেই আইডিয়ার সাথে অন্যের আইডিয়া কিন্তু মিলবে না। লেখা ক্লিয়ার না। রাফসান মঈন বলছে, আচ্ছা ট্রাই করছি এটা ক্লিয়ার করার জন্য একটু। আচ্ছা, আশা করছি এখন ক্লিয়ার হচ্ছে। তো এখানে যা বলছিলাম যে আমাদের প্রত্যেকেরই কনফ্লিক্টটা আমাদের জীবনের একটা অবিচ্ছেদ্য অংশ, এবং এটা আমাদের প্রত্যেকেরই নিজস্ব একটা অপিনিয়ন, অর্থাৎ মতামত, ধারণা, বিশ্বাস আছে। উই হ্যাভ আওয়ার ওন ওয়েস অফ লুকিং অ্যাট থিংস। কোনো কিছু দেখার বিষয় বা বোঝার বিষয়ে আমাদের নিজস্ব কিন্তু একটা লুকিং আছে, অর্থাৎ নিজস্ব একটা দেখার দৃষ্টিকোণ আছে। একটা জিনিস তুমি যেভাবে দেখো অন্যে কিন্তু সেভাবে দেখে না। সেটা কীরকম? যেমন দেখো, একটা গোলাপকে তুমি যেভাবে দেখো, সারা পৃথিবীর মানুষ কি গোলাপকে সেভাবে দেখবে? নাও দেখতে পারে, কারণ গোলাপ ফুলটা হয়তো তোমার কাছে পছন্দের হতে পারে, আরেকজনের কাছে অন্য ফুল পছন্দের। অথবা দেখা গেল যে না, ফুল তো তার সৌন্দর্য প্রতীক, ফুল তো পবিত্রতার প্রতীক, সবার কাছেই পছন্দের, মেনে নিলাম সবার কাছে পছন্দের। কিন্তু তুমি যে পছন্দ করে ফুলটাকে ক্রয় করবে, সেইটা যে বিক্রি করবে, অর্থাৎ ফুল নিয়ে যে ব্যবসা করে, তার কাছে কিন্তু ফুলটা তুমি যেভাবে দেখছো ফুলটাকে, সে কিন্তু ওইভাবে দেখছে না। সে ফুলের সৌন্দর্য দেখছে তার বিক্রি মূল্য হিসাবে, তাকে অধিক
টাকা হয়তো বিক্রি করা যাবে এইভাবে, কিন্তু তুমি দেখছো তার সৌন্দর্য, তার পবিত্রতা দিয়ে। সো তাহলে কি হলো যে একটা নির্দিষ্ট বিষয়ই কিন্তু আমাদের এক একজনের মতের পার্থক্য আছে এবং হতেই পারে। উই অ্যাক্ট অ্যাকর্ডিং টু হোয়াট উই থিঙ্ক ইজ প্রপার। এরপর লাইনে বলছে যে আমরা অ্যাক্ট করি, এক বলতে এখানে যদিও অভিনব আছে, বা আমরা যে কার্যক্রমগুলো করি মানে অ্যাকশন মানে হচ্ছে ভার্ব, এখানে বলা আছে কাজ করি, আমরা যে কাজগুলো করি অ্যাকর্ডিং টু হোয়াট উই থিঙ্ক ইজ প্রপার, যেটা আমরা ঠিক মনে করি। তো আমাদের মধ্যে এটা প্রায় সবারই এই ধরনের একটা ব্যাপার থাকে যে যেই জিনিসটা আমার কাছে ভালো মনে হয়, যে জিনিসটা আমি মনে করি এটা ঠিক প্রপার, এটাই সঠিক, তখন আমি ওইটাই করি। এবং এইটাই করা কিন্তু আমাদের মধ্যে একটা আইডিয়া কাজ করে, বা আমাদের মধ্যে একটা কি বলবো এমন একটা বৈশিষ্ট্য বা হিউম্যান ক্যারেক্টারিস্টিকের মধ্যে কাজ করে যে যেটা আমার কাছে ভালো মনে হয় সেটাই আমি করি। কিন্তু দেখা যাচ্ছে যে সেটা ভালো নাও হতে পারে, সেটা পরিবেশ পরিস্থিতির মধ্যে চেঞ্জ হতে পারে, বা ম্যান টু ম্যান সেই ভালোর মধ্যে ভ্যারি হতে পারে। অর্থাৎ আমি যেটাকে ভালো মনে করছি সেটা হয়তো অন্যের জন্য ক্ষতিকর হতে পারে, সেই দিক চিন্তা করে কিন্তু আমাদের কাজ করতে হবে। বাট বলছে যে ম্যান টু ম্যান এটা কিন্তু ভ্যারি করতে পারে। হেন্স উই ওফেন, আচ্ছা রাসামন বলছে জানি না জি স্যার, ওকে। হেন্স উই ওপেন ফাইন্ড, এবং এই জন্য আমরা কি করে হেন্স উই ওপেন ফাইন্ড আওয়ারসেলস ইন কনফ্লিক্ট ইন ডিফারেন্ট সিনারিয়াস। তো এই জন্য আমরা নিজেদেরকে বিভিন্ন সিনারিয়াসে, সিনারিয়াস বলতে শব্দ এখানে অর্থ বোঝাচ্ছে যে বিভিন্ন দৃশ্যে বা বিভিন্ন পরিস্থিতিতে, আমরা বিভিন্ন পরিস্থিতিতে নিজেদেরকে পার্থক্য দেখি। অর্থাৎ একটা নির্দিষ্ট পরিস্থিতিতে আমরা এক একজনকে এক এক রকমভাবে দেখতে পারি, পার্থক্য হতে পারে, আমাদের নিজেদের মধ্যে চিন্তা ভাবনা সিদ্ধান্তের মধ্যে পার্থক্য হতে পারে। সেটা এখানে বলছে হেন্স উই ওপেন ফাইন্ড আওয়ারসেলস ইন কনফ্লিক্ট ইন ডিফারেন্ট সিনারিয়াস। এজন্য হয়তো আমরা আমাদের বিভিন্ন পরিস্থিতিতে নিজেদেরকে আলাদা বা নিজেদের মধ্যে মতের অনৈক্য দেখতে পাই। আমরা চলো দেখি যে প্যাসেজের পরবর্তী অংশে কি আছে দেখার জন্য আমরা একটু নিচের দিকে যেতে হবে। আওয়ারসেলফ বলতেছে ইন কনফ্লিক্ট ইন ডিফারেন্ট সিনারিয়াস, এই পর্যন্ত আমরা পড়লাম। তো কি হলো যে আমরা বিভিন্ন দৃশ্যে নিজেকে আলাদা দেখতে পাই। ইট মে ইনভলভ, পরের অংশটা কি বলছে দেখো, ইট মে ইনভলভ আদার ইন্ডিভিজুয়ালস, এটা অন্যের সাথেও বা জড়িত হতে পারে, গ্রুপস অর পিপল, অর এ স্ট্রাগল উইদিন আওয়ার ওন সেলস। এই ব্যাপারটা কী দাঁড়ালো যে এই যে আমরা নিজেরা বিশ্বাস করব, সেই বিশ্বাসটা কিন্তু অন্যের সাথেও বা জড়িত হতে পারে, একটা গ্রুপ একটা দলের সাথে জড়িত হতে পারে। অর্থাৎ তুমি ধরো তুমি একটা ফেসবুকে একটা ইকুয়াল স্ট্যাটাস দিলে, সেটা দেখা গেলো যে কোনো একটা দল সংগঠন বা একটা জাতিগোষ্ঠী বা কোনো একটা ধর্মীয় সম্প্রদায়ের বিরুদ্ধে গেল। তার মানে কি তোমার যা মন চাইলো বা তোমার কাছে যেটা সঠিক মনে হলো, এই যে আগে যে আমরা বলেছিলাম যে কি আমাদের কাছে যা সঠিক মনে হয় সেটাই সাধারণত আমরা করি, কিন্তু সেটা পরিস্থিতি ভিন্ন হতে হবে বা ভিন্ন হয়। কারণ তোমার কাছে যেটা সঠিক মনে হয় বা তুমি যেটা ভালো মনে করলে বা সঠিক মনে করলে সেটা আসলে সঠিক নাও হতে পারে, এবং সেটা অন্য কারোর জন্য, অন্য কোনো গ্রুপের জন্য মানে দলের জন্য অথবা একটা নির্দিষ্ট ব্যক্তির জন্য সেটা ক্ষতিকর হতে পারে। স্ট্রাগল উইদিন আওয়ার ওন সেলস, এবং এই যে স্ট্রাগলটা, এই সংগ্রামটা কিন্তু আমাদের নিজেদের মধ্যে চলে সবসময়। অর্থাৎ ভালো মন্দের যে সিদ্ধান্তের ক্ষেত্রে আমাদের নিজেদের মধ্যে যে একটা স্ট্রাগল, একটা সংগ্রাম, একটা যুদ্ধ, যেটাকে বলে আমরা অন্তদ্বন্দ্ব বা অন্তযুদ্ধ বলা হয়, যে নিজেদের মধ্যে, যেটা মানে ইংরেজিতে এটা বলা হয় ইনার কনফ্লিক্ট। কি বললাম, ইংরেজিতে এই শব্দটা বলা হয় যে ফ্রেজ বলা হয় ইনার কনফ্লিক্ট। অর্থাৎ নিজের মধ্যে সবসময় একটা ইনার কনফ্লিক্ট থাকেই থাকে। সেটা তুমি যে কোনো কাজের ক্ষেত্রে চিন্তা করে দেখো যে কোনো কাজই তুমি অ্যাট এ টাইম একইভাবে করতে পারছো না। তো এমন কিছু পড়তে বসলেও দেখা যাচ্ছে যে এখন কিন্তু বাংলা পড়বো, কিছুক্ষণ পরে বোঝা যাচ্ছে না এখন ইংরেজি পড়ি। আবার পড়তে বসার আগে যে না এখন ইংরেজিতে শুরু করবো, না অন্য একটা সাবজেক্টে শুরু করবো, না আইসিটিতে শুরু করবো, এই যে একটা কনফ্লিক্ট হচ্ছে না, এটা কিন্তু সবারই হয়, শুধু এমন না যে তোমারই হচ্ছে। তো আবার কোনো কিছু যেটা বললাম যে শপিং করার ক্ষেত্রে বা যে কোনো জীবনের ছোট বড় সিদ্ধান্তের ক্ষেত্রে, এটা এমন না যে তোমারই কনফ্লিক্ট হচ্ছে আর কারো হচ্ছে না, সবারই কিন্তু এই কনফ্লিক্টটা হয়। হয়তো কেউ প্রকাশ করে, কেউ করে না, এবং যারা করে না তারা কিন্তু কি করছে, এই কনফ্লিক্টটাকে অর্থাৎ সংঘর্ষটাকে নিজের মধ্যে আয়ত্ত করে নিয়েছে, অর্থাৎ কনফ্লিক্টটাকে নিজের বশ করে নিয়েছে। সো কনসিকুয়েন্টলি কনফ্লিক্ট ইনফ্লুয়েন্সেস
আওয়ার অ্যাকশনস অ্যান্ড ডিসিশন ইন ওয়ান ওয়ে টু অ্যানাদার। তো সেটাই বলছে। তাহলে কি দাঁড়ালো যে কনফ্লিক্টটা কোনো না কোনোভাবে আমাদের সিদ্ধান্তকে প্রভাবিত করছে, অর্থাৎ আমাদের সিদ্ধান্তকে কিন্তু কনফ্লিক্ট প্রভাবিত করছে। অনেকে ভাবছো যে প্যাসেজগুলো তো বাংলা গাইডেই আছে, তাহলে আমরা আর এখানে কি স্যারের ক্লাস শুনবো বা একটা প্যাসেজটা শুনবো, সেটা ব্যাপার হচ্ছে যে গাইডে কিন্তু তোমার শাব্দিক অর্থগুলো আছে, কিন্তু এর পাশাপাশি আমাদের আসলে কি বোঝা উচিত ছিল বা পুরো বিষয়টা কি সেই জিনিসটা কিন্তু আমাদের আমি বা আমরা যারা ক্লাস নিচ্ছি অন ফার্স্ট পেপার ফর টুডে প্যাসেজ তারা কিন্তু ক্লিয়ার করে দিচ্ছি। এটা তোমার খুব জরুরি দরকার। এবং পাশাপাশি কোশ্চেন অ্যান্সার করার ক্ষেত্রে বা এমসিকিউ যে অ্যান্সারগুলো করতে হয় তোমাদের, সেখানে কিন্তু এই যে খুঁটিনাটি প্রত্যেকটা বিষয় কিন্তু তোমাদের জানতে হয়, কারণ যে কোনো ধরনেরই এমসিকিউ বা প্রশ্ন আসতে পারে। সো আমরা এই পর্যন্ত কী পেলাম যে কনফ্লিক্টটা গ্রুপে হয়, ব্যক্তিগতভাবে হয়, এবং এটা প্রত্যেকটা ক্ষেত্রে ইনফ্লুয়েন্স আবার ক্লিয়ার হচ্ছে না, অনেকে বলছে, একটু চেষ্টা করছি ক্লিয়ার করতে। চলো স্টুডেন্টস আমরা তাহলে পরের অংশে যাই। পরের অংশে কি আছে একটু দেখে নেই। আচ্ছা, এখন কি ক্লিয়ার হচ্ছে? সো এখানে ফার্স্টে বলছে এই অংশে এসে কনফ্লিক্ট কামস ন্যাচারালি, দেখতে পাচ্ছ বলছে কনফ্লিক্ট কামস ন্যাচারালি, অর্থাৎ সংঘাতটা প্রাকৃতিকভাবেই হয়। দ্য ক্ল্যাশিং অফ থট, এই যে চিন্তা ভাবনার মধ্যে একটা ক্ল্যাশ হয়, সংঘর্ষ হয়। ক্ল্যাশ মানে হচ্ছে সংঘর্ষ, অর্থাৎ আমাদের প্রত্যেকেরই চিন্তা ভাবনার মধ্যে একটা সংঘর্ষ হয়। অ্যান্ড আইডিয়াস ইজ এ পার্ট অফ হিউম্যান এক্সপেরিয়েন্স, এবং এটা আমাদের প্রত্যেকটা মানুষের অভিজ্ঞতার একটা ফল। ব্যাপারটা কি দাঁড়ালো? অনেকে তাদের নিজেদের নেটওয়ার্কের জন্য হয়তো বোর্ডটা ক্লিয়ার হচ্ছে না, লেখাটা, এটা মোস্ট প্রবাবলি রাইট। তাজুল ইসলাম একেবারে আমার কথা বলেছে, টেক্সট বুকটা সামনে রেখে আমার কথাগুলো শুনলে মনে হয় আরেকটু সুবিধা হতো, কারণ আমি প্রত্যেকটা লাইন এবং ওয়ার্ডে বোঝানোর চেষ্টা করছি। সো যারা তাদের নিজেদের নেটওয়ার্কের সমস্যার কারণে, আজকে এমনিতেই একটা মেঘলা দিন, তো এরকম দিনে একটু নেটওয়ার্কের প্রবলেম হতেই পারে আমাদের। সো যেটা বলছিলাম যে টেক্সট বুকটা সামনে রাখলে ওয়ার্ড বাই ওয়ার্ড শুধুমাত্র হিয়ারিং করলেও কিন্তু আমার ক্লাসটা খুব সুন্দরভাবেই বোঝা যাবে বলে আমি আশা করছি বা বিশ্বাস করি। সো এই অংশে ফার্স্ট লাইনটা কি বললো দেখো, যে কনফ্লিক্ট কামস ন্যাচারালি, অর্থাৎ কনফ্লিক্টটা কিন্তু প্রাকৃতিকভাবেই হয়, প্রত্যেকটা মানুষের মধ্যে প্রাকৃতিকভাবেই ন্যাচারালি কনফ্লিক্টটা আছে। দ্য ক্ল্যাশিং অফ থটস, যেটা একটু আগে বলেছিলাম মনে হয়, অর্থাৎ নিজেদের মধ্যে যে চিন্তা ভাবনা একটা ক্ল্যাশ, অর্থাৎ নিজেদের বিচার বিবেচনা বা চিন্তা ভাবনা বুদ্ধির মধ্যে একটা ক্ল্যাশ হয়, সবসময় একটা সংঘর্ষ হতেই থাকে। এটা করবো কি এটা করবো না, এটা মানে নিব কি নিব, এটা খাবো কি খাবো না, এটা মানে এই যে একটা কনফিউজ হ্যাঁ বা না এর মধ্যে। অ্যান্ড আইডিয়াস ইজ এ পার্ট অফ হিউম্যান এক্সপিরিয়েন্স, এটা কিন্তু আমাদের হিউম্যান এক্সপিরিয়েন্সের জন্য এটা হয়। অর্থাৎ ধরো তুমি একটা কাজ যেটা করে ফেলেছো, সেটা তুমি জানো যে এটা করলে কি হবে। সো এটা করার ক্ষেত্রে যদি এটা পজিটিভ রেজাল্ট দেয়, তুমি কিন্তু দ্বিতীয়বার ভাববে না যে করে ফেলবে, কিন্তু নেগেটিভ রেজাল্ট দিলে তুমি কিন্তু এই কাজটা করতে যাবে না। বাট যার এই এক্সপিরিয়েন্সটা নাই ওই কাজটা করার, সেক্ষেত্রে সে কী করবে? সে কিন্তু ওই কাজটা করার ক্ষেত্রে দ্বিধায় পড়বে, এই যে কনফ্লিক্টে পড়বে, সংঘাতে পড়বে, যে কাজটা করবো কি করবো না। এবং আরেকটা জিনিস দেখা যাচ্ছে, যে কাজটা তুমি করে সুফল পেলে সেটা আরেকজন সুফল নাও পেতে পারে, অর্থাৎ সেই ব্যক্তি যদি ওই কাজে ব্যর্থ হয়, তাহলে সে কিন্তু ওই কাজটা থেকে নেগেটিভ ব্যাপারগুলো পাবে, অর্থাৎ সুফল পাবে না। সো আবার দেখা যায় সে যদি সফল হয়, তাহলে সে কাজটাকে পজিটিভ নেবে, অর্থাৎ নেক্সট টাইম করার ক্ষেত্রে সে কিন্তু ভাববে না, সে দ্রুত কাজটা করে ফেলবে, যে না এটা আমি পারবো, তার মধ্যে একটা কনফিডেন্স আসবে। অর্থাৎ এই এক্সপিরিয়েন্সটাই আমাদের মধ্যে একটা পজিটিভ এবং নেগেটিভ একটা ব্যাপার নিয়ে আসছে, অর্থাৎ কনফিডেন্টের লেভেলটা বাড়ায় এক্সপিরিয়েন্সের কারণে। আমরা যদি কোনো কাজ করার ক্ষেত্রে এক্সপিরিয়েন্স, অর্থাৎ কি বলছে যে এই কনফ্লিক্টটা আমাদের উপর ন্যাচারালি আসছে, এবং এই কনফ্লিক্টটা ভ্যারি করছে আমাদের অভিজ্ঞতার উপর। ইট ইজ ট্রু দ্যাট ইট ক্যান বি ডিস্ট্রাকটিভ ইফ লেফট আনকন্ট্রোলড। এই অংশ বলছে যে এটা সত্যি যে এটা আমাদের জন্য ধ্বংস বয়ে নিয়ে আসতে পারে যদি এটাকে আমরা কন্ট্রোল না করি। এই ব্যাপারটা আবার কীরকম হলো দেখো তো,
কন্ট্রোল অর্থাৎ আনকন্ট্রোল করা, অর্থাৎ কন্ট্রোল না করা। কনফ্লিক্টটা তো প্রত্যেকটা মানুষের মধ্যেই আছে, এটা বললাম যে প্রত্যেকটা মানুষের মধ্যে কনফ্লিক্ট আছে এবং কনফ্লিক্ট হবে, এটা স্বাভাবিক ব্যাপার। কিন্তু এই কনফ্লিক্টটা যদি আমরা কন্ট্রোল না করতে পারি, অর্থাৎ ভালো মন্দের সিদ্ধান্ত, অর্থাৎ নিজের মধ্যে যে সংঘাতটা হবে সেই সংঘাতের পরে সিদ্ধান্ত যদি আমরা না নিতে পারি, বিশেষ করে সঠিক সময়ে সঠিক সিদ্ধান্ত যদি আমরা না নিতে পারি, তাহলে এটা কিন্তু আমাদের ধ্বংস বয়ে নিয়ে আসবে। অর্থাৎ যেমন দেখো যে এখন তোমরা কোভিড-19-এর মধ্যে আছো, এই অবস্থা প্রায় অনেক দিন ধরে চলছে। ফ্রম মার্চ, বাংলাদেশে প্রায় মার্চের 17 তারিখ থেকে আমাদের শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ, স্টিল নাও বন্ধ আছে এবং খুলবে আশা করছি এই বছর, বা খুলবে তো অবশ্যই, তাই না? তো যা বলছিলাম যে লম্বা সময় তোমরা কিন্তু অ্যাবসেন্টের মধ্যে আছো, অর্থাৎ মানে জেনারেল ক্লাসে সরাসরি ক্লাসে আসছো না, লাইভে দেখছো বা মোবাইলে দেখছো, দ্যাট মিনস অনলাইন ক্লাস। তো এই যে ক্লাসগুলো তোমরা অ্যাটেন্ড করছো, যারা এবং ক্লাসগুলো দেখে দেখে তারা রেগুলার তাদের পড়াগুলো এগিয়ে নিয়ে যাচ্ছ, তারা কিন্তু সময় বুঝে এই কাজগুলো করছো। এখন যারা কনফিউজড আছো যে অনলাইনে ক্লাস কি করবো না করবো না, একটা করলাম আর একটা করলাম না, এই করে কি হবে পরে, এই যে চিন্তা করছো, নিজের মধ্যে ইতিমধ্যে চিন্তা করছো, এর ফলে কি হচ্ছে, একটা সংঘর্ষ হচ্ছে। অর্থাৎ একজন সিদ্ধান্ত নিচ্ছে যে এটা আমি অনলাইন ক্লাসগুলো করছি, ভালো হচ্ছে এবং আমি পড়াগুলো এগিয়ে যাচ্ছি, আরেকজন সিদ্ধান্ত নিচ্ছে যে করব কি করব না। কেউ দেশে যে বসে আছে, ইচ্ছা বা সুযোগ আছে অনলাইন ক্লাস করার, কিন্তু তার ইচ্ছা নাই, সে করছে না। তাহলে সেইটা কিন্তু তার জন্য একটা ডিস্ট্রাকটিভ, অর্থাৎ ভবিষ্যতে তার জন্য একটা ক্ষতিকর কিছু বয়ে নিয়ে আসবে, যেটাকে বলা হচ্ছে যে কনফ্লিক্টটা যদি আমরা কন্ট্রোল না করি, তাহলে এটা আমাদের জন্য ডিস্ট্রাকটিভ হবে, এটা আমাদের জন্য ধ্বংসাত্মক হবে, অর্থাৎ আমাদের জন্য ভয়ঙ্কর একটা পরিণতি বয়ে নিয়ে আসবে। However, it should be seen as something that can be only cause negative things to transpire. কি বললো যে যাই হোক, it shouldn't be seen, কিন্তু এই সংজ্ঞাটাকে এইভাবে দেখা যাবে না অ্যাজ নেগেটিভ থিং, যে এটা একেবারে সবসময় নেগেটিভ, অর্থাৎ আমাদের জন্য একটা নেগেটিভ থিং বয়ে নিয়ে আসছে, নেগেটিভ থিংস টু ট্রান্সফার, যেটা আমাদের নিজেদের মধ্যে ট্রান্সফার করছে, নেগেটিভ জিনিস থিংগুলো ট্রান্সফার করছে। ট্রান্সফার শব্দের অর্থটা নিশ্চয়ই তোমরা জানো, তো তোমাদের সুবিধার জন্য আমি ট্রান্সফার শব্দটা অর্থটা বলছি, সেটা হচ্ছে যে পরিবাহিত করা বা বয়ে নিয়ে আসা বা প্রকাশ করা। কি বলছে যে কনফ্লিক্ট তো আমাদের জীবনে দরকার, ঠিক আছে, কিন্তু কনফ্লিক্ট মানে যদি সংঘর্ষ হয়, আর সংঘর্ষটা সবসময় যদি মনে হয় যে এটা মারামারি কাটাকাটি এই ধরনের একটা সংঘর্ষ, মানে সংঘর্ষর শব্দটা আসলেই মাথায় আসলে যদি এরকম একটা চিন্তা আসে যে এটা ইট অলওয়েজ ডিস্ট্রাকটিভ, সেটা কিন্তু ঠিক হবে না। বলছে যে কনফ্লিক্টকে এইভাবে দেখা তোমার ঠিক হবে না, যে কনফ্লিক্ট সবসময় তোমার জন্য খারাপ কিছু বয়ে নিয়ে আসবে বা ধ্বংসাত্মক কিছু বয়ে নিয়ে আসবে। সংঘর্ষ সবসময়ের জন্য ধ্বংসাত্মক না। সেটা কীরকম? আমি সংঘর্ষ বলতে তোমার বলিনি যে মারামারি, সেই ধরনের সংঘর্ষ বলিনি। এটা হচ্ছে ইনার কনফ্লিক্ট, নিজের মধ্যে সংঘর্ষ, অর্থাৎ অন্তদ্বন্দ্ব, অর্থাৎ প্রত্যেকটা মানুষের মধ্যে যে অন্তদ্বন্দ্ব হয় যে কোনো বিষয়ে, সেই অন্তদ্বন্দ্বের পরে সে যখন একটা সঠিক সিদ্ধান্ত নিতে পারে, এবং ধরো একটা কাজ করার ক্ষেত্রে আমার সিদ্ধান্তের অভাবে ভুগছি যে আমি এটা কি করবো কি করবো না, দেখা গেলো আমি কাজটা করলাম এবং করার পরে এটা যদি আমার জন্য ভালো কিছু বয়ে নিয়ে আসলো, তাহলে কী দাঁড়ালো যে আমার যে এই কাজটা করার আগে একটা সংঘর্ষ হয়েছিল নিজের মধ্যে, বা সংঘাত হয়েছিল, বা মনের মধ্যে দ্বন্দ্ব হয়েছিল, বা কাজটা করার ক্ষেত্রে সন্দেহ হয়েছিল, সেটা বাস্তবে আমার জন্য পজিটিভ রেজাল্ট নিয়ে আসলো। অর্থাৎ এই ধরনের কাজ করতে পরবর্তীতে আমাকে আর চিন্তা করতে হবে না যে এটা আমার জন্য পজিটিভ রেজাল্ট নিয়ে আসছে। আবার যদি দেখা যায় যে এটা আমার জন্য নেগেটিভ নিয়ে আসছে, তাহলে এই ধরনের কাজ আমার বা আমাদের আর করা হবে উচিত হবে না বলে আমরা মনে করব। সো কনফ্লিক্টকে আমরা সবসময় নেগেটিভ ভাবো না, এটা কিন্তু একটা পজিটিভ সাইডও আছে। ইট ইজ আ ওয়ে, পরের অংশটা দেখো, টু কাম আপ উইথ মোর মিনিংফুল, দেখো যেটা বলছিলাম, ইট ইজ এই লাইনটা, ইট ইজ আ ওয়ে টু কাম আপ উইথ মোর মিনিংফুল রিয়েলাইজেশনস, তাই তো, আরও অর্থবহ উপলব্ধি আমাদের নিয়ে আসতে পারে। অর্থাৎ আমরা যখন ওই যে বললাম যে সংঘর্ষের পরে যখন সিদ্ধান্ত নিব এবং দেখবো যে আমাদের সিদ্ধান্তটা সঠিক ছিল, তখন আমরা বুঝতে পারবো যে এটা আমাদের জন্য মোর রিয়েলাইজেশন, অর্থাৎ আমাদের আরও বেশি কাজ করতে উৎসাহিত করবে। দ্যাট ক্যান সার্টেনলি বি হেল্পফুল টু দ্য ইন্ডিভিজুয়াল ইনভলভড,
যেটা নিশ্চিতভাবে আমাদের প্রত্যেকের মধ্যেই ইনভলভ থাকে যে সংঘর্ষটা, এবং যেটা পরের অংশটা বলো, ইট ইজ আ ওয়ে টু কাম আপ উইথ আ মোর মিনিংফুল রিয়েলাইজেশন, অর্থাৎ আমরা আরও বেশি রিয়েলাইজেশন ক্ষেত্রে, উপলব্ধির ক্ষেত্রে, অর্থাৎ আমাদের সিদ্ধান্তটা সঠিক ছিল। এই যে নিজেকে চেনার ক্ষেত্রে এই সংঘর্ষ বা সংঘাতেরটা আমাদের খুব দরকার। দ্যাট ক্যান বি সার্টেনলি বি হেল্পফুল টু ইন্ডিভিজুয়াল ইনভলভ। প্রত্যেকটা মানুষ যে এর মধ্যে ইনভলভ থাকে তার এই জিনিসটা দরকার। অর্থাৎ সংঘর্ষ আমাদের জীবনের জন্য সবসময় নেগেটিভ না, এটা আমাদের জন্য পজিটিভও হতে পারে। আমরা এই প্যাসেজে প্রায় শেষের দিকে চলে আসছি, যাদের বই আছে তারা তো দেখতেই পাচ্ছ, এটা হচ্ছে আমাদের প্যাসেজের একেবারেই শেষ অংশ। সো কনফ্লিক্ট ক্যান বি সিন অ্যাজ অ্যান অপরচুনিটি অফ লার্নিং। কি বললো? কনফ্লিক্টকে আমরা এইভাবে দেখতে পারি, কনফ্লিক্ট হচ্ছে আমাদের জন্য একটা সুযোগ শেখার অ্যান্ড আন্ডারস্ট্যান্ডিং এবং বোঝার আওয়ার ডিফারেন্সেস, আমাদের পার্থক্য, অর্থাৎ আমাদের নিজেদের মধ্যে যে কি পার্থক্য আছে, একের সাথে অন্যের যে কি পার্থক্য, সেটা বোঝার জন্য কনফ্লিক্ট একটা সুযোগ করে দিচ্ছে। এবং তার থেকে আমরা শিখতে পাচ্ছি, বুঝতে পারছি যে তার চিন্তার সাথে আমার চিন্তার কি পার্থক্য, এবং সে চিন্তা করে একই কাজ যখন করলো, সে যে ফলটা পেল, আমি যে ভিন্ন ফলটা পেলাম, অর্থাৎ কোনোটা যদি নেগেটিভ হয় বা পজিটিভ হয়, তখন কিন্তু আমরা বুঝতে পারবো যে আমাদের ভুলটা কোথায় ছিল, অথবা আমরা সঠিক সিদ্ধান্ত নিয়েছি। উই ক্যান অল লিভ হারমোনিয়াসলি ডেসপাইট কনফ্লিক্ট। অর্থাৎ এই যে কনফ্লিক্ট আছে, সংঘর্ষ তো আমাদের থাকবেই, এই কনফ্লিক্ট থাকা সত্ত্বেও আমরা কিন্তু নিজেদের মধ্যে একটা হারমোনিয়াস মানে হচ্ছে মিলেমিশে থাকতে পারি। কনফ্লিক্ট as long as we know how to responsibly manage these struggles. যদি আমরা এই যে স্ট্রাগলটা হয় নিজেদের মধ্যে, এই স্ট্রাগলটা নিজেদের মধ্যে দায়িত্বের সাথে বহন করতে পারি বা করতে পারি, তাহলে কনফ্লিক্ট আমাদের জন্য ভালো কিছু বয়ে নিয়ে আসবে। তো লাস্টের প্যারাটা কি বলছে? কনফ্লিক্ট প্রত্যেকটা মানুষের মধ্যে আছে, এবং এটা প্রত্যেকটা মানুষের জন্য একটা সুযোগ। কি সুযোগ? যে নিজেকে চেনা এবং অন্যের সাথে নিজের যে পার্থক্য, সেই পার্থক্যটাকে বুঝিয়ে দেওয়া, অর্থাৎ নিজের ভালো দিকটাকে বের করে নিয়ে আসা। এবং উই ক্যান অল লিভ হারমোনিয়াসলি ডেসপাইট কনফ্লিক্ট। এই যে কনফ্লিক্ট তো থাকবেই, প্রত্যেকটা মানুষের আজীবন কনফ্লিক্ট থাকবে। বলছে যে কনফ্লিক্ট থাকা সত্ত্বেও আমরা কিন্তু মিলেমিশে থাকতে পারি, as long as we know how to রেসপন্সিবলি ম্যানেজ দিস স্ট্রাগল। যদি আমরা এই স্ট্রাগলটাকে নিজের মধ্যে ধরে রাখতে পারি, অর্থাৎ আমরা যদি এই স্ট্রাগলটাকে নিজের মধ্যে ধারণ করতে পারি, তাহলে কনফ্লিক্টটা আমাদের জন্য কখনোই নেগেটিভ কিছু নিয়ে আসবে না, বরং সবসময় পজিটিভ নিয়ে আসবে। সো স্টুডেন্টস, আমরা কিন্তু শুরু করেছিলাম একেবারে, দেখো যে একটা কনফ্লিক্ট নিয়ে একটা প্যাসেজ ছিল, সেই প্যাসেজটা দিয়ে আমরা শুরু করেছিলাম। সেই প্যাসেজটা একটা ছবি, দুইটা ছবি দেখেছিলাম আমরা, সেই ছবিটা দিয়েই আমরা আজকে আমাদের প্যাসেজটা শেষ করছি। তো দেখো যে প্যাসেজে এই ছবিটা আমরা দেখতে পাচ্ছি যে দুজন ব্যক্তি যারা মোটামুটি একটা সংঘর্ষে লিপ্ত হয়েছে। সংঘর্ষ বলতে হচ্ছে এখানে আমরা ঝগড়া টাইপের কিছু চিন্তা করতে পারি, এবং তাদেরকে একজন থামানোর চেষ্টা করছে, অর্থাৎ একটা মিউচুয়াল আন্ডারস্ট্যান্ডিং করার চেষ্টা করছে। এটা হচ্ছে একটা ব্যাপার যে এখানে দুইটা মানুষ বলতে বোঝাচ্ছে একটা মানুষের বিবেকের দুইটা অংশ, একটা ভালো দিক, একটা মন্দ দিক, আর মাঝখানে যে মানুষটাকে আমরা দেখতে পাচ্ছি সে হচ্ছে ব্যক্তি নিজে। অর্থাৎ প্রত্যেকটা মানুষেরই দুইটা দিক থাকে, একটা ভালো দিক, একটা মন্দ দিক। দেখো যে ডান দিকের মানুষের, তোমরা যে ছবির একদিকের মানুষকে দেখবে যে লোকটার ডান দিকের যে মানুষটা দেখতে পাচ্ছ, তার কিন্তু পুরোটা হোয়াইট ফেস একটা দেখা যাচ্ছে, এবং এটা হচ্ছে পজিটিভ সাইড। আর যদি বাম দিকে তার মানুষটার ফেসটা দেখো ব্ল্যাকিং সামথিং, তার ধরো নেগেটিভ সাইড। ধরো আমরা রূপগত চিন্তা করলাম, একটা পজিটিভ একটা নেগেটিভ, অর্থাৎ প্রত্যেকটা মানুষের মধ্যে একটা পজিটিভ আর নেগেটিভ সাইড থাকে, এবং সেই পজিটিভ আর নেগেটিভ সাইডকে যখন আমরা কন্ট্রোল করব এবং কন্ট্রোল করে আমরা সিদ্ধান্ত নিব যে কোনটা ভালো, এবং সিদ্ধান্তের পরে যখন দেখবো যে না আমরা যেটা করেছিলাম সেটা ভালোই ছিল, তাহলে আমরা নিজেদেরকে ক্লিয়ারলি বুঝতে পারবো। থ্যাংক ইউ স্টুডেন্ট, যারা আমার ক্লাসটা দেখেছো। আশা করছি পুরো ক্লাসটা আরও ভালো করে দেখে পুরো প্যাসটা বুঝবে। তো স্টুডেন্টস, আজকে এই পর্যন্তই। আমরা আজকে ইউনিট 12 লেসন 2 এর হোয়াট ইজ কনফ্লিক্ট এর প্যাসটা পড়লাম। নেক্সট ডে আবার নতুন কোনো প্যাসেজ নিয়ে আসবো তোমাদের সাথে, দেখা হবে, কথা হবে। অ্যান্ড সেই পর্যন্ত সবাই ভালো থাকবে। থ্যাংক ইউ ভেরি মাচ।